আমার বড় যা প্রত্যেক রাতে শ্বশুরের মালিশ করতে চলে যেত। আর আমি বাইরে থেকে আমার বড় যা এর চিৎকারের আওয়াজ শুনতে পেতাম। একদিন বড় যাকে এই ব্যাপারে জিজ্ঞাসা করলাম। তখন তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে বলল, তুমি এই কথাটা কাউকে বলো না। আর আজকে রাতে আমার বদলে তুমি মালিশ করতে চলে যেও। যখন আমি শ্বশুরের ঘরে গেলাম তখন শ্বশুর মশাই দরজা বন্ধ করে দিলেন। আর আমার শরীর থেকে প্রাণ বেরিয়ে যাওয়ার মতো অবস্থা হল। কারণ তিনি আমার সাথে। আমার নাম নিপা আক্তার। আমি এই দুনিয়ার সবথেকে অদ্ভুত পরিবারে বিয়ে করেছিলাম। আর হ্যাঁ, এটা করাই উচিত ছিল। কেননা ওখানের কাজ এমন ছিল যে সেটা আমার বোঝার বাইরে ছিল। আমার শ্বশুর বাড়িতে একটা বড় যা ছিল। আর একটা শ্বশুর। আমার ভাসুর শহরের বাইরে থাকত। কিন্তু তাকে বিয়েতে দেখিনি। আমার বরের নাম শামীম। আসলে আমাদের ভালোবেসে বিয়ে হয়। আর আমার বাড়ির লোক কিছুতেই রাজি ছিল না। কেননা আমার বরকে দেখে ভীষণ দুর্বল এবং অসুস্থ বলেই মনে হতো। আমার বাবা পুরোপুরি বিশ্বাস করত যে সে নেশা করে। যখন কিনা এটা সত্যি নয়। আমি চাইতাম যে আমাদের বিয়ের সম্মানের সাথে শান্তিপূর্ণভাবে হোক। কিন্তু এরকম হতে পারেনি। আর ব্যাপারটা বিগড়ে গেল। আমার পরিবার আমার বরকে বলল, 3 দিন আছে তোমার কাছে একে বিয়ে করার জন্য। না হলে চতুর্থ দিন ওর খালাতো ভাইয়ের সাথে বিয়ে করিয়ে দেব। আমার বর অনেক চেষ্টা করল, বন্ধুদের সাহায্য নিল আর বিয়ে করে। আমার বাবা বলল যে আজকের পর থেকে তোমার জন্য এই ঘরের দরজা বন্ধ হয়ে গেল। আমি তো অবাক তখন হলাম যখন শফিকের বাবা বিয়েতে খুশি খুশি এসেছিল। আর আত্মীয়স্বজনকে নিমন্ত্রণ করে খাবার খাওয়ানোর কোথাও পালন হল। সে একেবারেই অখুশি ছিল না। বলা হয় যে ভালোবাসা কোনো পাপ নয়। আমার বিয়েতেই আমি আমার যা এর সাথে প্রথম দেখা করি। সে আমাকে আশ্বস্ত করেছিল আর বলেছিল যে সব ঠিক হয়ে যাবে। এবার আমার বর দিনরাত পরিশ্রম করতে লাগল। কেননা এবার আমাদের টাকার অনেক প্রয়োজন ছিল। সে সকালে যেত আর রাত্রিবেলা বাড়ি ফিরত। এরকম অবস্থায় বাড়িতে শুধু আমি আর আমার বড় যা থাকতাম। একদিন আমি কিছু অদ্ভুত কাজ দেখলাম। রাত হতেই আমার যা সমস্ত কাজ শেষ করে আমার শ্বশুরের ঘরে চলে যেত। তার হাতে তেলের একটা কিছু থাকত। আমি এই ঘটনা দেখে অবাক হতাম। সে ভেতরে গেল আর তারপর দরজা বন্ধ করে নিল। আমি অবাক হয়ে যেতাম যে এই সময় সে ভেতরে গিয়ে কি কাজ করে। আমি দাঁড়িয়ে রইলাম আর ভাবলাম সে হয়তো ভেতরে তেল দিতে গেছে। আর দরজা ভুল করে বন্ধ হয়ে গেছে। কিন্তু ভেতরে তার কি কাজ থাকবে আর তেল নিয়ে ভেতরে সে গেল কেন? সে এখনো ফেরত আসেনি। 20 মিনিট হয়ে গিয়েছিল তখনও আসেনি। কিছুক্ষণ পরে আমার বর চলে আসল। আমি তার সামনে রাতের খাবার গরম করলাম। আমরা একসাথে বসে খাবার খেলাম। কিছুক্ষণ পরে সে আমাকে চা বানাতে বলল। আমি চা বানানোর জন্য যখন দ্বিতীয়বার রান্নাঘরে গেলাম তখন আমি দেখলাম যে আমার বড় যা তার ঘরে নেই। আর শ্বশুরের ঘরের লাইটও অফ ছিল। এর মানে সে ঘুমিয়ে পড়েছে। এরপর আমি চা বানিয়ে ফেরত চলে এলাম। বাসন রাখার জন্য যখন আবার এলাম তখনও আমি দেখলাম এই একই ঘটনা চলছিল। যাই হোক, চৌকিদার হয়ে তো আর বসে থাকতে পারি না। কিছু করতেও পারব না। তাই আমি আমার ঘরে চলে এলাম। সকালবেলা আমি আমার যাকে জিজ্ঞাসা করতে চাইলাম। কিন্তু আমার সাহস হল না। পরের দিন আবার একই ঘটনা ঘটল। আবার রাত হতেই নিজের সমস্ত কাজ করার পর তাকে আমি তাড়াহুড়ো করতে দেখলাম। যখন তার মনে হল যে বাড়ির সবাই শুয়ে পড়েছে তখন তেল নিয়ে সে শ্বশুরের ঘরে চলে গেল। আমি অনেক রাত পর্যন্ত জেগেছিলাম। কেননা আমার বর দেরি করে বাড়ি ফিরে দরজা বন্ধ হওয়ার ঘটনাটা আমাকে ভীষণভাবে চিন্তায় ফেলে দিয়েছিল। আমি আস্তে আস্তে হাঁটতে হাঁটতে ওই ঘরের কাছে আসলাম। আমি এগিয়ে গেলাম। কান প্রয়োজনের থেকে একটু বেশি পেতেছিলাম। শুনলাম ছোটখাটো চিৎকারের আওয়াজ। আমি এদিক ওদিক দেখতে থাকলাম, কিন্তু তারপর আমি এমন আওয়াজ শুনলাম যেটা শুনে আমি অবাক হয়ে গেলাম। ঘরের ভেতর থেকে আমার যা এর চিৎকারের আওয়াজ আসছিল। আমি নিজের কানে হাত চাপা দিলাম। আমি ভীষণ বাজেভাবে অবাক হলাম যে এসব কি হচ্ছে। প্রথমে আমার মনে হয়েছিল যে এটা আমার মনের ভুল। কিন্তু আমি এরকম আওয়াজ আবার শুনলাম। আর এবার তো আমি পুরোপুরি বিশ্বাস করলাম যে যা কিছু হচ্ছিল তা একদম মেনে নেবার মতো নয়। দরজায় টোকা দিতে লাগলাম। তখন লাইট অন হয়ে গেল আর আমি ভয় পেয়ে গেলাম। যেন মনে হলো কেউ বাইরে আসছে। আমি দৌড়ে আবার আমার ঘরে চলে এলাম। ভাবলাম নিজের বরকে এই কথাগুলো বলি। কিন্তু তাকে এগুলো কিছুই বললাম না। পরের দিন আমি আমার
বড় যাকে এই ব্যাপারে কথা বলবো বলে ভাবলাম। সে আমার সামনে বসে সবজি কাটছিল। আর আমি বাসন ধুতেছিলাম। আমি বললাম, রাতে তুমি শ্বশুর মশাইজের ঘরে কি করতে গিয়েছিলে? তোমার হাতে তেল ছিল আর তুমি দরজা বন্ধ করে দিয়েছিলে কেন? আমার বড় যা অবাক হয়ে গেল, সে আমার থেকে বোধ হয় এরকম কথা আশা করেনি। সে বলতে লাগল তার পায়ে ব্যথা ছিল, তো আমি তার পায়ে তেল লাগানোর জন্য গিয়েছিলাম। আমি বললাম, দরজা বন্ধ করার কি দরকার ছিল? আর তুমি তো ভিতরে গিয়ে বসে পড়লে, আমি 2-3 বার তোমার ঘরের আশপাশ দিয়ে চক্কর কেটে আসলাম। তো তখন আমি দেখলাম যে তুমি তোমার ঘরে ছিলে না। আমার যা আমাকে মিথ্যে কথা বলে দিল। আমি ঘরে ছিলাম না, বাথরুমে ছিলাম, এজন্য তুমি দেখতে পাওনি। আমার শরীর একটু খারাপ ছিল। সে আমার সাথে চোখ না মিলিয়ে কথা বলছিল। সে আবার নিজের কাজে ব্যস্ত হয়ে গেল। আমি বললাম যে, কি হয়েছে তোমার শরীরের? তখন সে একটু অস্বস্তিকরভাবে বলতে লাগল, কেন? তুমি একটা ছোট ঘটনাকে টেনে ধরে তার কিমা বানিয়ে ছাড়ো। আজ ভীষণ গরম। আর তুমি এত প্রশ্ন করছ। সে কথাটাকে অন্যদিকে ঘুরিয়ে দিল। কিন্তু আমি যা আন্দাজ করছিলাম সেটাই করলাম। আমার একটা খুব কাছের বন্ধু ছিল, যখন আমি তাকে এইসব বললাম, তখন সে কথাটা শুনে সেই আগুনে আরো হাওয়া দিল। আর নিজের কানে হাত চাপা দিয়ে বলল যে, তুমি পাগল হয়ে যাওনি তো? স্বাভাবিক ব্যাপার যে সেখানে কি হচ্ছে সেটা তোমার জানা দরকার। আমার যা ও অদ্ভুত মানুষ ছিল, চুপচাপ থাকত। সে একদিকে খোলামেলা পোশাক পরত আর এসে বলতো আমার গরম লাগছে, আর অন্যদিকে এত মোটা লম্বা কাপড় চোপড় পরত। আর তখন তার গরম লাগত না। আমি জানতাম কোনো না কোনো গণ্ডগোল তো আছেই। একদিন আমাদের ঘরে এক আত্মীয় আসে। তার সাথে আমিও কথা বললাম। তখন সে বলল, তোমার বর বিয়ের আগে বাইরের দেশে যেতে চাইত। তার বাবা তাকে যেতে দেয়নি। আমি বললাম, আমার বর বাইরে না গেলেই ভালো। আমি তাকে ভীষণ ভালোবাসি। উনি বললেন যে, হ্যাঁ, তোমার বর জায়ের বর তো বাইরেই আছে। বেচারি কত উদাস থাকে। আমি বললাম, কই, সে তো উদাস থাকে না, একদম সাধারণ থাকে। সে খুব ভালোভাবে সেজে গুজে থাকে, হাতে চুড়ি পড়ে। তখন সে বলতে লাগল, এমনটা নয়, আমরা তো তাকে বড়ই উদাস দেখি। এমনিতে সে অনেক সুন্দরী। আমি বললাম, হ্যাঁ, এটা তো সত্যি। এরকম অবস্থায় যদি বর কাছে না হয়, তাহলে মানুষে যে খুঁজে কাকে দেখায় তার হয়তো মন চায়, সেজন্যই সে তৈরি হয়। আর এটা তো ভালো কথা। মানুষের নিজের জন্য সাজা উচিত। শুধুমাত্র বরের জন্য তার বউ কেন সাজবে? সে নিজের জন্য সাজতে পারে, যাতে সে নিজেকে খুব সুন্দরী দেখাতে পারে। আর নিজেকে সুন্দরী দেখে সে খুশি হবে। আমার বর যাকে দেখে একদমই মনে হয় না যে তার বর বাইরে থাকে না। ওই ঘরে আমার ভাসুরকে নিয়ে কথা হয়, আর না তার কেউ নাম নেয়। আমি তার কোনো ছবি দেখেছি। আমার বর যাকেও আমি কখনো ফোনে কথা বলতেও দেখিনি। যদি বর বাইরে থাকে তাহলে ফোনটা তো অন্ততপক্ষে করে। এমনকি আমার শ্বশুর এটাও বলে না যে আমার ছেলে বাইরে থাকে। একবার আমরা সবাই খাবার খাচ্ছিলাম। তখন আমার শ্বশুর বলল, আল্লাহ একটাই ছেলে দিয়েছে, আর এ সমস্ত কিছুই তারই। তার সাথে সাথেই সে কাশি শুরু করে দিল। আমি বললাম, আব্বু, আপনার তো আরও একটা ছেলে আছে। তখন সে বলতে লাগল, হ্যাঁ, আরও একটা ছেলে আছে, ভুল করে বলে ফেলেছি। বাবা কখনো তার ছেলেকে ভুলতে পারে? আমি তো মজা করছিলাম, কিন্তু আমরা সবাই অবাক হয়ে গেলাম যে কি করে সে ভুলে গেল। আমার বর অদ্ভুত চেহারা বানিয়েছিল, আর আমার বর যা এদিক ওদিক তাকাতে লাগল। এমন মনে হলো এরা তিনজনই আমার থেকে কোনো কথা লুকোচ্ছে। কিন্তু আমার বর যা এর ওই একই রুটিন ছিল। আমি আবার তাকে যখন জিজ্ঞাসা করলাম, তখন সে বলল, শ্বশুরের পায়ে ব্যথা হয়। যতক্ষণ তার পা না টিপি ততক্ষণ তার ঘুম আসে না। কিন্তু আমি এটা ভাবতে লাগলাম যে যখন উনি ঘুমিয়ে পড়েন তখন যা ফেরত কেন আসে না। সারারাত ধরে কি সে বসে বসে পা টেপে? এর সাথে শ্বশুরের কোনো সম্পর্ক তো নেই। সে তার কাকা ও না মামাও না। উনি বাড়ির এই বৌমাকে বংশের মধ্যে তো বিয়ে দেননি। এ বংশের বাইরের মেয়ে, তাহলে কত অদ্ভুত ব্যাপার যে শ্বশুরের ঘরে চলে যায়, আর সে তার পায়ে মালিশ করে মেসাজ, আর ওখানেই ঘুমিয়ে পড়ে। ওখানে এর কি বা কাজ? আর সেই আওয়াজ, সেটা ভাবলে তো আমার মাথা এমনিই ঘুরে যায়। যেটা আমি ভাবতেও চাই না, আর সেটাই এই ঘরে হয়ে চলেছে। একদিন তো কিছু এমন হলো যে আমি হতবাক হয়ে গেলাম। আমার যাকে কাপড় বদলাতে দেখে নিয়েছিলাম, সে আমাকে দেখে খুব বাজেভাবে চমকে গেল। কিন্তু তার থেকে বেশি তো আমি চমকে গেলাম। বললাম যে, তুমি তো মা হতে চলেছ আর আমাকে বলনি। তার মুখের কথা সঙ্গ দেয়নি তখন।
সে তো প্রথমে ভীষণ ঘাবড়ে গেল। তারপর নিজেকে একটু সামলে নিল আর বলল, আমাদের বংশে এসব বলা হয় না। যতক্ষণ 7 মাস না হয় ততক্ষণ কাউকেই বলা যায় না। সবার নাকি নজর লেগে যায়। আর সেটা ভালো হয় না, এজন্য আমি কাউকে বলিনি। বললাম, এটা তো আমার বর, ও আমাকে বলেনি কখনো। শ্বশুর মশাই ও এই কথা বলেনি, তারাও কি জানে না? আমার যা এর মুখে কোনো কথা ছিল না। সে বল, তারা জানে, তাদের হয়তো মনে নেই। এটা আবার কি ধরনের কথা, এত বড় কথা ভুলে কি করে যায়? আর আমিও জানতে পারিনি, যা খোলামেলা পোশাক পরত। কিন্তু এবার তাকে দেখে বোঝা যায় যে তার 7ম মাস চলছে। তার মানে আমার ভাসুর 7 মাস আগে এসেছে। কিন্তু তাও এই বাড়ির কেউ তার নাম নেয়নি। ভাসুরের সাথে কি আমার বরের কোনো শত্রুতা ছিল নাকি? তাকে সে পছন্দ করে না। আমিও এসেছি এখানে 2 মাস হতে গেল। কোনোদিন তার জন্য কিছুই পাঠায় না। কোনোদিন কোনো মানি অর্ডার বা কোনো পার্সেলও আসেনি। তখন আমি ভাবলাম যে এই তো আমার জায়ের অবস্থা। আর তার উপরে আমার শ্বশুর আজও তাকে পা মালিশ করতে ডাকেন। এবং তাও প্রতিদিন। তার তো এটা উপলব্ধি করে করা উচিত। এরকম অবস্থায় তো মহিলাদের আরাম করা উচিত। একদিন আমরা সবাই খাবার খাচ্ছিলাম। তখন আমি আমার যাকে বললাম, তোমার জন্য চাটনি বানিয়েছি। এরকম অবস্থায় তো তোমার চাটনি খেতে ইচ্ছা করে। এটা শুনে আমার জায়ের গলায় যে খাবার ছিল সেটা অল্প আটকে গেল। আর শ্বশুরও অবাক হয়ে তাকে দেখতে থাকল। সে সবার সামনে বলতে লাগল, তোমার কি হয়েছে? তোমায় কে বলেছে যে আমি প্রেগন্যান্ট? যখন কিনা আমার বর সাথে দেখাই করতে আসেনি। আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। যে কিভাবে আমার যা মুখ ভরে মিথ্যা কথা বলছিল, যখন কিনা আমি খুব ভালোভাবে জানি যে সে গর্ভবতী। আর যদি তার বর না আসে তাহলে এই বাচ্চাটা আসলেই বা কার? আমার শ্বশুরও বলল, সে তোমার সাথে মজা করছিল। আর তুমি সত্যি ভেবে নিলে? বৌমা, এখন কোনো খুশির খবর নেই আমাদের বাড়িতে। এখন তুমি আমাদের মুখের দিকেই তাকিয়ে তাড়াতাড়ি কোনো খুশির খবর দিয়ে দাও, তাহলে এই বাড়িতেও খুশির চমক লেগে যাবে। আমার শ্বশুর হঠাৎ করেই আমার যাকে বলল, তোমার মায়ের ঘরে তোমাকে ছেড়ে আসার কথা ছিল না। এসো আমি তোমাকে ছেড়ে আসি। তো ভুলেই গেছি, তুমিও মনে করাওনি এখন। এর বর বাড়িতে নেই, যার জন্য এই দায়িত্বটা আমাকেই পুরো করতে হচ্ছে। যখনই বলে এর বাবার বাড়িতে, আমি একে ছেড়ে আসি। আমার শ্বশুর আমাকে বলতে লাগল, সে বল, এর বাবার সাথে আমার যথেষ্ট বন্ধুত্ব। ওখানে একটু বসে যাই, ভালো সময় কাটে। তোমরা দুজন স্বামী স্ত্রী খাবার খেয়ে নাও। আমি যাই। আমার জায়ের মুখের রং পড়ে গেল। সে ভালোভাবে আমাকে দেখতে থাকল, এমন করে যেন আমি তার জীবন বরবাদ দিয়েছি। আমার শ্বশুর হঠাৎ করে তাকে নিয়ে সেখানে চলে গেল, যখন কিনা এরকম কোনো কথা হয়নি যে তাকে আজকেই নিয়ে যেতে হবে। তারা চলে গেলে আমার বড় আমাকে বলল যে, তোমায় কে বলেছে এসব কথা? এই ধরনের কথা কেন বলছো? আমি বললাম, দেখেছি তার পেট এত বড় হয়ে গেছে। আমার বর হাসতে লাগল আর বলল, তার পেট খাবার খেয়ে বড় হয়েছে। আর তুমি ভাবছ যে সে গর্ভবতী? আমার ভাই 2 বছর ধরে ফিরেনি, তাহলে বাচ্চা কোথা থেকে হবে? আমি আমার বরকে কিছুই বললাম না আর কোনো তর্কেও গেলাম না। কিন্তু কথাটা সত্যি ছিল। আর আমি নিজের চোখে দেখেছিলাম যে আমার গর্ভবতী আর তার 7ম মাস চলছিল। কিন্তু সেই কথাটা সে লুকাচ্ছে কেন? আর যদি লুকিয়েই থাকে তো তার কি বাচ্চা জন্ম দেওয়ার কথা ছিল না? আমার শ্বশুর বর যাকে তার বাবার বাড়িতে রেখে রাতের মধ্যে ফেরত চলে এলো। তারপর আমার বর যাকে দেখে আমি আরও একবার অবাক হয়ে গেলাম। তার মুখে একটা ক্ষত চিহ্ন দেখতে পেলাম। মনে হলো চোট লেগেছে। আমি এগিয়ে এসে তাকে বললাম, কি হয়েছে, কি করে হলো? তখন সে বলতে লাগল যে ফেরত আসার সময় রিক্সা থেকে পড়ে গিয়েছিলাম আর আমার মুখ মাটিতে আঘাত পায়। আমি অবাক হয়ে গেলাম। আমার জায়ের চোখ দেখে মনে হচ্ছিল যে সে মিথ্যা বলছে। নিজের ঘরে চলে গেল আর সে খাবারও খায়নি। যদি রিক্সা থেকে পড়ে যেত তবে তো তার বাচ্চাও ক্ষতিগ্রস্ত হতো। অথচ এমন কিছুই হয়নি মনে হচ্ছিল। আজ রাতেও সে যখন শ্বশুরের ঘরে যাচ্ছিল তখন তার চোখে জল ছিল। সে ঘরে যাওয়ার আগে তার চোখের জল মুছল। বেচারির উপর কিছু তো অত্যাচার হচ্ছিলই, আর এখানে সে নিজেই সবকিছু করছিল। একদিন আমি খুব রেগে গেলাম আর আমি আমার যাকে বললাম, কেন সে এত বড় মিথ্যা বলছে সবার সামনে? আমি অন্ধ নই, তোমাকে নিজের চোখে দেখেছি। তুমি মা হতে চলেছ। নকল পেট তো লাগিয়ে রাখুনি, তুমি এত খাও না যে তুমি মোটা হয়ে যাবে।
তোমার পেটে কার বাচ্চা আছে? তোমার বর আসে না, তাহলে এটা কার বাচ্চা? আমার যা কথা শুনল, কিন্তু সে উত্তর দিচ্ছিল না। আমি বললাম, কেন সে ঘর থেকে ফেরত আসে না? তেল তো লাগিয়ে দিয়েছ, তাহলে এবার ফেরত এসো। সেখানে ঘুমানোর কি দরকার? আর কি এমন তার পায়ে ব্যথা থাকে যে রোজ তোমাকে তেল দিয়ে মালিশ করতে হয়? কি এমন কাজ যে সে করে? যদি তোমরা দুজনে মিলে কোনো চক্কর চালিয়ে থাকো, আর সেটা যদি আমি জানতে পারি, তাহলে আমি সমস্ত জায়গায় তোমাদের দুজনকেই বদনাম করে দেব। আমি তোমাদের ছাড়ব না। আমি জানি যে একটা মহিলা একটা পুরুষ ছাড়া থাকতে পারে না। তোমার বর্ধ উচ্ছল হয়ে গেছে বাইরের দেশে, কিন্তু তার মানে এই নয় যে তুমি সম্মানের বরকে লাভ করবে। আর ওই বাচ্চাটার কি দোষ এই দুনিয়ায় আসবে যখন? তো কাকে নিজের বাপ বলবে সে? তুমি কি তাকে এই দুনিয়ায় আনতে চাও না? কতদিন লুকাবে? কেন নিজের জীবন বরবাদ করছ? আমার যা এবার রেগে গেল। সে বলল, ঠিক আছে, যদি তোমার এটাই মনে হয় যে আমি আমার শ্বশুরের ঘরে যাই আর বাচ্চাও আমার বরের নয়, তাহলে আজ তুমি আমার জায়গা শ্বশুরের ঘরে যাও, তাকে তেল মালিশ করে দিয়ে আসো। তখনই দেখে নিও সেখানে কি হয়। আমি বললাম, ঠিক আছে, চলে যাব আর দেখব যে ওখানে কি হয়। সে বলল, আগে থেকেই ঘরের লাইট অফ করে রাখে। তোমাকে সে শুধু এটুকুই বলবে, তেল লাগিয়ে দাও। তুমি ধীরে সুস্থে লাগিয়ে দিও, তাতে কোনো সমস্যা নেই। আমি বললাম, ঠিক আছে, আমি যাব আর গিয়ে দেখতে চাই ভিতরে কি হয়। আমি জানতাম মহিলাদের ভুল থাকে না, মহিলা জিতেও হেরে যেতে জানে। কিন্তু তাও এখানে আমার যার ভুল আমি দেখতে পেলাম। যদি কিছু ভুল হয়েও থাকে, তাহলে সে কাউকে বলে না কেন? যদি আমার শ্বশুর তার সাথে জবরদস্তি করে থাকে, তাহলে সে সহ্য করে কেন? সে নিজের বরের সাথে কথা কেন বলে না? আমার বরকে তো বলতে পারত, আর কাউকে না হলেও আমাকে বলে দিতে পারত। আমি তার সাহায্য করতে পারতাম। যে ধরনের আওয়াজ আমি শুনেছিলাম, তাতে আমার জায়ের উপরও সন্দেহ ছিল। আমার বর তো এমনিতেই দেরি করে আসে, আর আমার শ্বশুর সকালেই ঘুমিয়ে পড়ে। এজন্যই আমার যা বল, যাও আজ তুমি সেখানে। আমি দেখলাম ঘরের লাইট প্রথম থেকেই অফ ছিল। আমি হাতে তেলের বাটি ধরলাম আর ভেতরে ঢুকে গেলাম। আমার যা বল, ভেতরে যেতেই দরজা বন্ধ করে দিও। আর যদি কোনো কথা জিজ্ঞাসা করে, তো তাহলে তুমি হ্যাঁ হু বলে কাটিয়ে দিও। আমার ভয় পাবার কি আছে? এটা আমার শ্বশুরই তো। যদি সে জেনেও যায়, তো তখন আমি সাথে সাথে বাইরে চলে আসব। আমার যা বাইরে দাঁড়িয়েছিল, কিন্তু যখন আমি ভিতরে গেলাম, আমার ভেতরে যেতেই আমার শ্বশুর একটা কথা বলল। আর সেটা শুনে আমি নিজের কানে হাত চাপা দিলাম। সে বলতে লাগল যে, প্রিয়, আজ এত দেরি করলে কেন? আমি তার এই কথা শুনে পুরোপুরি অবাক হয়ে গেলাম। তিনি বললেন, বসো। আমার পাশে দাঁড়িয়ে আছো কেন? কি হয়েছে? তুমি রেগে আছো আমার উপর? সে এমনভাবে বলছিল যেন নিজের বউয়ের সাথে কথা বলছে। আমি তো ভিতরে গিয়েছিলাম মাত্র 2 মিনিট হয়েছিল, আর সাথে সাথেই আমি বাইরে চলে এলাম। আর আমার যাকে অবাক হয়ে দেখতে লাগলাম। তারপর সে আমাকে তার ঘরে নিয়ে গেল। আর সে একটা ফটো দেখালো, যেখানে সে আমার শ্বশুরের সাথে বউ হয়ে বসেছিল। সে বলল, এটা আমার শ্বশুর নয়, আমার বর। আর বিয়ে হয়েছে, তুমি যে আওয়াজ শুনেছিলে, ওটা এই কারণেই। আমি তার পা টিপে পুরোপুরি হাঁপিয়ে যেতাম। এজন্য আমার মুখ দিয়ে আওয়াজ বের হতো। এই লোকটা ভালো না, আর আমার উপর অত্যাচার করে। আমাকে সে নিজের চাকর ভাবে, কেননা আমার আগে পেছনে কেউ নেই। কিন্তু ইনি আমার বর, আর এই বাচ্চাটাও এরই। সে বলেছে যে যখন বাচ্চা দেবার দিন এসে যাবে, তখন আমাকে গ্রামে পাঠিয়ে দেবে, আর কিছু না কিছু বলে কাটিয়ে দেবে যে এই বাচ্চাটাকে দত্তক নিয়েছি। তোমার বরের সাথে মিলে এই প্ল্যানটা সে বানিয়েছে, যাতে তুমি জানতে না পারো, না হলে বদনামি হবে। আমাদের বংশের এই কথাটা কেউ জানে না যে মহিলা বাড়িতে এসেছিল। সে তো আমার বরের বোন ছিল, এজন্য সেও আমাদের সাথে মিলে আছে। যখন তুমি সবার সামনে বললে যে আমি গর্ভবতী, তখন আমার বর রেগে গিয়েছিল, আর আমায় মেরেও ছিল। এজন্যই আমার মুখে ক্ষত চিহ্নের দাগ পেয়েছিলে। পুরো রাস্তা সে আমাকে অনেক কথা শুনিয়েছে। এই বংশটা ভীষণ অদ্ভুত, এখানে অনেক রহস্য আছে, যার মধ্যে আমি নিজেও একটা রহস্য। তোমার বর তোমাকে এই কথাটা এজন্য বলেনি, কেননা তুমি তাকে অদ্ভুত না ভেবে ফেলো। তোমার খারাপ লাগুক, কিন্তু এখন তুমি তোমার বরকে বলে দাও যে তুমি সবই জানো, আর চুপ করে থাকো। আমার স্বামী নিজেই তোমাকে এসব কথা বলবে যখন তোমার বেশ কয়েক মাস হয়ে যাবে।
কিন্তু ততদিন পর্যন্ত তুমি আমার উপর গোয়েন্দাগিরি করতে থাকো। আমার কেস নিয়ে কথা বলে আমার জন্য উদাহরণ দাঁড় করানো বন্ধ করো। তাই আজকে আমার পরিবর্তে তোমাকে ওই ঘরে পাঠিয়েছি, যাতে তুমি বিশ্বাস করতে পারো আমি আমার জায়ের কাছে ক্ষমা চেয়েছিলাম এবং তাকে কথা দিয়েছিলাম যে আমি আর কিছু বলবো না, কেননা আমার কারণে তার জীবনের উপর প্রভাব পড়ছিল। এরপর আমি আমার স্বামীকে বিষয়টি জানাই। সেও বিব্রত হয়ে পড়ল। সে বলল, তুমি তো আগেই সব জেনে এখানে এসেছ। আমি চাইনি তুমি ভাবো যে কি রকম পরিবারে এসে পড়েছ। আমার বাবা এই মেয়েটাকে ভালোবেসে বিয়ে করেছে। হ্যাঁ, তাই সে আমাদের ভালোবাসার বিরুদ্ধে ছিল না। তাই তাকে তার মতো করে ছেড়ে দাও এবং আমার সাথে নিজের জীবন কাটাও। আমি সেটাই করেছি। আমার শ্বশুরবাড়িতে যখন একটি মেয়ের জন্ম হয় তখন তিনিও একটু লজ্জা পান, কারণ আগে তার কোনো মেয়ে ছিল না। এখন সে ভালো থাকে এবং তার স্ত্রীর ও যত্ন নেয়। আমরাও স্বাভাবিকভাবে জীবনযাপন করছিলাম। তারা তাদের জীবনে ব্যস্ত ছিলেন। এমনকি আমরা আমাদের জীবনে আমাদের ঘরের অংশ এবং রান্নাঘর আলাদা করে ফেলেছি। এখন আমরা তাদের সাথে সম্পূর্ণ যোগাযোগ বন্ধ করে ফেলেছি। আমার স্বামী খুব ভালো মানুষ। আমাকে সে ভালোবাসে, আমার জন্য কঠোর পরিশ্রম করে। এটা আমার জন্য যথেষ্ট। প্রিয় বন্ধুরা, গল্পটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নিয়মিত এমন গল্প শুনতে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ বন্ধুরা, ধন্যবাদ সবাইকে।